রঞ্জনা সকালে ঘুম থেকে উঠে রুটি বানাতে বসে। তার পরিবারে মোট 6 জন সদস্য। তার স্বামী বীরেন, মেয়ে পিঙ্কি, ননদ সবিতা, শাশুড়ি পল্লবী দেবী ও বীরেনের ঠাকুমা অমিতা দেবী। তাই প্রতিদিন সকালে তাকে প্রায় 20টার মতো রুটি বানাতে হতো। এই দিন সকালে সে ঘুম থেকে উঠে আটা বের করতে গিয়ে দেখে সেখানে খুব অল্প পরিমাণের আটা পড়ে রয়েছে। তখন সে মনে মনে বলে, এ বাবা, এখানে তো এইটুকু আটা পড়ে রয়েছে। এই আটাতে খুব জোর 17-18টা রুটি হবে। এবার আমি কি করব? সবাই কি খাবে? কাউকে একজনকে তো না খেয়ে থাকতে হবে। এমন সময় বুড়ো ঠাকুমা পাশে খাটিয়ায় শুয়ে শুয়ে কাঁপতে কাঁপতে বলে, আরে বাবা রে, এ তো প্রচন্ড শীত পড়েছে। এই বুড়ো মানুষ হাত পা সব জমে যাচ্ছে। এই শীতে আমার আর রেহাই নেই। এবার মনে হয় আমার যাবার সময় হয়ে এসেছে। কেউ এই বুড়িটাকে একটু জল খাইয়ে দে বাবা, আর এই কম্বলটা টেনে আমার একটু গায়ে দিয়ে দে। সবিতা উঠে এসে কম্বল গায়ে টেনে অমিতা দেবীকে বলে, কি হলো ঠাকুমা, তুমি এভাবে বলছো কেন? তোমার বুঝি খুব খিদে পেয়েছে? আমি সব বুঝতে পেরেছি, দাঁড়াও, বৌদির রান্না হয়ে এলে এক্ষুনি সবাইকে খেতে দেবে। এরপর সবিতা রঞ্জনার কাছে গিয়ে বলে, বৌদি, রুটি তৈরি হয়ে গেছে। ঠাকুমা কিন্তু খিদের চোটে ভুলভাল বকছে। ওদিকে দাদারও মনে হয় খিদে পেয়েছে, শুয়ে শুয়ে বিড়বিড় করছে। হ্যাঁ সবিতা, আমার হয়ে গেছে। তুমি সবাইকে ডেকে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। পিঙ্কি মনে হয় বাইরে খেলছে, ওকেও ডেকে দাও। এরপর সবিতা সবাইকে ডেকে আনে, রুটি তরকারি বেড়ে দেয়। সবার খাওয়া হয়ে গেলে রঞ্জনা তৈরি হয়ে কাজে যাওয়ার জন্য বেরোতে যায়। এমন সময় তার শাশুড়ি পল্লবী দেবী বলেন, আরে বৌমা, তুমি তো কিছুই খেলে না দেখছি। এভাবে না খেয়ে কি করে সারাদিন কাজ করবে? আগে খাও, তারপর কাজে যাবে। মা, আমার ঠিক খিদে নেই, শরীরটাও খারাপ লাগছে, কেমন গা বমি বমি করছে, মনে হয় অ্যাসিড হয়ে গেছে। আজ আর কিছু খাবো না। রঞ্জনার কথা শুনে তার স্বামী বীরেন বলে, রঞ্জনা, তুমি খাবার খাবে না বলছো কেন? এই তুমি সারাদিন কাজ করে আমাদের সকলের পেট চালাও। এই অবস্থায় তুমি না খেলে চলবে? এখন যদি না খেয়ে যাও তখন সারাদিন পর খিদে পাবে, তখন কি হবে? তোমার মালকিন কিন্তু তোমাকে খেতে দেবে না। রঞ্জনার স্বামী বীরেন আজ 1 বছর ধরেই শয্যাশায়ী। হাড়ের কোনো এক অসুখের জন্য তার হাড়ের ভেতর থেকে ক্ষইতে শুরু করেছে এবং সে সোজা হয়ে উঠে দাঁড়াতেও পারে না। তাই সংসারের সবার খাওয়া পড়ার দায়িত্ব এসে পড়েছে রঞ্জনার মাথার উপর। বীরেনের কথা শুনে রঞ্জনা বলে, আরে খেতে দেবে না কেন? আমার ম্যাডাম খুবই ভালো, উনি গরিবদের প্রতি খুবই দয়াবান। উনি তো যখন তখনই আমাকে খেতে দেন। আচ্ছা ঠিক আছে, খিদে পেলে আমি ওখানেই খেয়ে নেব। সত্যি, কিছু কিছু মানুষ গরিবদের জন্য এত করে, তাদেরকে ধন্যবাদ দিয়েও আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না। উপরওয়ালা তোমার মালকিনের ভালো করুক। এরপর রঞ্জনা সেখান থেকে বেরিয়ে যায়। সে পায়ে হেঁটে 30 মিনিট অতিক্রম করে রীতা ম্যাডামের বাড়িতে কাজ করতে যেত। কাজে পৌঁছানোর পর তাকে দেখে রীতা ম্যাডাম খুব গম্ভীর মুখে বলেন, কিরে, আজকে তোর এত দেরি কেন? আজকে তোর মেয়ের জ্বর হয়েছিল নাকি নতুন কোনো বাহানা খুঁজে বের করেছিস? ম্যাডাম, আমার বাড়িতে এতজন সদস্য, সবার জন্য রান্না বান্না করে তাদের খাইয়ে পায়ে হেঁটে এতটা পথ আসি, আর এখন তো সবে 8টা বাজে। ও বাবা, তুই আমাকে আবার সময়ের হিসাব শোনাচ্ছিস? তুই জানিস না আমাকে অফিসের জন্য বের হতে হবে? 8টা বাজুক আর 7টা বাজুক, তোর যে টাইমে কাজে আসার কথা তুই সেই টাইমেই আসবি। সকালের কাজ কি আমি দুপুর পর্যন্ত ফেলে রাখবো তোর জন্য? আগে আমি ও কথা বলছি না ম্যাডাম, আমি তো সময়ের মধ্যেই সব কাজ করে দিই। আপনি একটু অপেক্ষা করুন, আমি চটপট সব কিছু করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি তো একেবারে আলাউদ্দিনের জিন, এক মুহূর্তে সব কাজ করে ফেলবে। বেশি তাড়াহুড়ো করে কাজ করলে তুই সব কিছু ভেঙে ফেলবি। আমি আর কয়েকটা দিন দেখবো। এমনভাবে চললে কিন্তু আমি তোকে আর কাজে রাখতে পারবো না, এই আমি বলে দিলাম। এভাবে বলবেন না ম্যাডাম, বাড়িতে আমার অসুস্থ স্বামী, বয়স্ক লোকজন আর ছোট মেয়ে। আমি যদি কাজ না করি তাহলে সবাই কি খাবে? কে কি খাবে তার দায়িত্বভার কি আমার? আমি কি তোর পরিবারের ঠেকা নিয়ে রেখেছি? যা, এবার কাজ শুরু কর। একেই এত দেরি হয়ে গেছি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথা খাস না। রঞ্জনার কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সে সেদিন সমস্ত কাজকর্ম করে। এরপর সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে দেখে তার পরিবারে সবাই গুটিসুটি হয়ে তাদের একমাত্র কম্বল গায়ে দিয়ে বাড়ির এক কোণে বসে আছে। রঞ্জনাকে দেখে পল্লবী দেবী বলেন, আরে বৌমা, তুমি এসে পড়েছো? এসো, তুমি এখন কম্বলের মধ্যে একটু বসো। বাইরেতে যেন বরফ পড়ছে, একটু হাত পা গরম করে নাও। না মা, আমি একটু রান্না বসিয়ে দিই। তাছাড়া ওই কম্বলে তো আপনাদেরই ঠিক মতো হচ্ছে না। ভাবলাম এই বছর শীতে একটা কম্বল অন্তত কিনতে পারবো, কিন্তু এখন যা পরিস্থিতি, খাওয়ার পয়সাই গোলাতে পারছি না। তুমি শুধু শুধু কেন এত মন খারাপ করছো বৌমা? তুমি আমাদের জন্য যা করছো তা কি কম? তুমি না থাকলে তো আমরা না খেতে পেয়ে মারা যেতাম।
এভাবে বলবেন না মা। ঈশ্বর যখন সবাইকে পৃথিবীতে পাঠায় তার সঙ্গে তার খাবারও যোগান দিয়ে পাঠায়। আমি তো শুধুমাত্র আমার কর্তব্যটুকুই করছি। সেদিন খাওয়া দাওয়া করার পর তারা সবাই ঘুমাতে যায়। মাদুর পেতে পুরো পরিবার শুয়ে পড়ে, কিন্তু একটিমাত্র কম্বল থাকায় তাদের সেই কম্বল সবার গায়ে কুলোয় না। একবার এদিকে টান পড়ে, আবার একবার ওদিকে টান পড়ে। তার উপরে কম্বলের মাঝখানটা ফুটো থাকায় সেই ফুটো থেকে ঠান্ডা বাতাস ঢুকতে থাকে। ঠান্ডা বাতাস পেয়ে রঞ্জনা ছোট মেয়ে কাঁদতে আরম্ভ করে। তখন বৃদ্ধ অমিতা দেবী বলেন, উপরওয়ালা, তুমি এত কষ্ট দিয়ে কেন আমায় বাঁচিয়ে রেখেছো? আমি মারা গেলে অন্তত বাড়ির একজন বেকার সদস্য তো কমবে, সারাদিনের একজনের খাবার কমবে, এই বাড়ির লোকজন আর বাচ্চাটা ভালো করে ঘুমাতে পারবে। ঠাকুমা, তুমি এভাবে বলছো কেন? তুমি বৃদ্ধ হয়ে গেছো মানে কি তুমি বেকার হয়ে গেছো? তুমি আমাদের মাথার ছাদ, সবার থেকে বড়। তুমি থাকলে আমাদের মনে একটা জোর থাকবে, আমরা ভরসা পাবো। রঞ্জনার কথা শুনে অমিতা দেবী হেসে ওঠেন এবং বলেন, দিদি ভাই, কতদিন আর বুড়ো মানুষটাকে আগলে রাখবে? একটা না একটা দিন তো আমাকে যেতেই হবে। এই কষ্টের দিনে আমি তোমাদের বোঝা আরো বাড়িয়ে তুলেছি, এটা তোমরা স্বীকার করো আর নাই করো। তুমি আবার ওসব কথা বলতে শুরু করেছো। এবার কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলবো না, এই বলে দিলাম। বৌদি একেবারে ঠিক কথা বলেছে ঠাকুমা। তুমি কেন বারবার এইসব কথা বলো তো? এসব শুনতে কি আমাদের ভালো লাগছে? এসব কিছু আমার জন্যই হয়েছে। আজকে যদি এভাবে আমি অসুস্থ হয়ে না পড়ে থাকতাম, তাহলে আজকে রঞ্জনাকে বড়লোক বাড়িতে কাজ করতেই হতো না, আর তোমাদেরকেও এত কষ্ট পেতে হতো না। আমি বুঝতে পারছি না কেন তোমরা নিজেদের এভাবে দোষারোপ করছো। যা হয়েছে তাতে তো আমাদের নিজেদের কোনো হাত নেই। তুমি ইচ্ছা করে তো তোমার অসুখ বাধাওনি, তাহলে কেন এভাবে নিজেকে ছোট করছো বলো তো? রঞ্জনা এভাবে বললে সবাই চুপ হয়ে যায়। তখন রঞ্জনা মনে মনে ভাবে, এই শীতে আমি আমার পরিবারকে কনকনে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য একটু কম্বলও জোগাড় করতে পারছি না। সবাই শীতে কত কষ্ট পাচ্ছে, কিন্তু কেউ মুখ ফুটে কথা বলতে পারছে না। দেখি, কাল গিয়ে ম্যাডামের কাছ থেকে কিছু টাকা চাইবো, যদি পারি তো একটা কম্বল কালকেই কিনে আনবো। এই ভাবতে ভাবতে রঞ্জনাও ঘুমিয়ে পড়ে। পরের দিন সে রীতা ম্যাডামের কাছে গিয়ে বলে, ম্যাডাম, আপনাকে একটা কথা বলার ছিল, আপনার কি একটু সময় হবে? কথা? তোর আমার সঙ্গে আবার কি কথা আছে? তোকে আজ থেকে আর কাজ করতে হবে না, আমি অন্য কাজের লোক খুঁজে নিয়েছি। এতক্ষণ সে বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছে, আর তুই এখন আসছিস? আপনি কি বলছেন ম্যাডাম? আপনি অন্য কাজের লোক খুঁজে নিয়েছেন? কিন্তু আমি তো ভালোভাবেই আপনার সমস্ত কাজ করে দিই। থাক, তুই যা ভালোভাবে কাজকর্ম করে দিস তার নমুনা আমার জানা আছে। শোন, আমি কাকে কাজে রাখবো আর কাকে ছাড়াবো সেটা আমার ব্যাপার। তুই কাজের লোক হয়ে এত কিছু জিজ্ঞাসা করার কে? হ্যাঁ, এই নে তোর মাসের মাইনে। তুই মাসে 5 দিন লেট করেছিস, তাই 5 দিনের মাইনে আমি কেটে নিয়েছি। রীতা ম্যাডামের কথা শুনে রঞ্জনা চোখে জল চলে আসে। সে চোখে জল মুছতে মুছতে বাইরে বেরিয়ে আসে। একে অল্প মাইনে, তার উপরে 5 দিনের মাইনে কেটে নিয়েছে। এসব ভাবতে ভাবতে সে রাস্তা পার হচ্ছিল। এমন সময় একটি লরি সামনে চলে আসে। ড্রাইভার লরিটি কম্বল বোঝাই করে ডেলিভারি দিতে নিয়ে যাচ্ছিল। রীতাকে সামনে দেখে কোনো রকম ব্রেক কষে লরি দাঁড়িয়ে পড়ে এবং তার ভেতর থেকে ড্রাইভার অত্যন্ত বিরক্ত হয়ে চিৎকার করে বলে, আরে আরে, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? রাস্তা পার হচ্ছেন আর গাড়ি ঘোড়া দেখার কোনো দরকার নেই, তাই তো? এইভাবে কেউ রাস্তা পার হয় নাকি? মরার ইচ্ছা গেছে? ড্রাইভার এত কথা বলা সত্ত্বেও রীতা কোনো কথাই বলে না। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর গাড়ি থেকে ড্রাইভার নেমে আসে এবং তাকে বলে, এ কি বোন, তুমি কাঁদছো কেন? আসলে আমি বুঝতে পারিনি তুমি যে হঠাৎ করে গাড়ির সামনে এসে পড়বে, তাই মাথাটা গরম হয়ে উল্টোপাল্টা বলে ফেলেছি। কিছু মনে করো না। না না দাদা ভাই, আমি আপনার কথা কিছু মনে করিনি। দোষ তো আমার, আমি অন্যমনস্কভাবে রাস্তা হাঁটছিলাম। আপনি কেন ক্ষমা চাইছেন? বোন, তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি একটু তোমায় কথা জিজ্ঞাসা করতে পারি? তোমার কি কিছু হয়েছে নাকি? তুমি এভাবে কাঁদছো কেননা? তোমাকে দেখলাম তুমি অন্যমনস্কভাবে রাস্তাও চলছিলে। আমার মতো পোড়া কপালের তো সারা জীবন দুঃখ কষ্টই ভোগ করতে হবে। আসলে আজকে আমার মালিক আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমার হাতে কোনো কাজ নেই। আমি আমার পরিবারকে কি খাওয়াবো, কোথায় কাজ পাবো, কিছুই মাথায় আসছে না। ও, তুমি এই সমস্যার জন্য এই কাজ করেছো? এই নাও, এটা হলো একটা কোম্পানির অ্যাড্রেস। তুমি এই ঠিকানায় দুপুর 12টার সময় পৌঁছে গিয়েও, আমি ওখানেই থাকবো। আমি একটা কম্বল ফ্যাক্টরিতে মাল ডেলিভারি কাজ করি। আমি মালিককে বলে তোমায় কাজে লাগিয়ে দেবো। ড্রাইভারটির কথা শুনে রঞ্জনার মুখে হাসি ফোটে এবং সে কৃতজ্ঞতা সুরে বলে, ধন্যবাদ দাদা ভাই। আপনি যদি সত্যি আমায় কাজে লাগিয়ে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, আগে কাজে লাগো, তারপর ওসব কথা বলো। এখন তুমি বাড়ি যাও, আমি মালটা ডেলিভারি করে আসি, না হলে আমার অনেক দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, ঠিক 12টার সময় কিন্তু ফ্যাক্টরিতে পৌঁছে যেও।
এই বলে ড্রাইভারটি সেখান থেকে চলে যায় এবং রঞ্জনাও বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে সমস্ত ঘটনা সবাইকে খুলে বলে। এরপর সে 12টায় সেই ফ্যাক্টরিতে পৌঁছে যায়। ড্রাইভারটি আগে থেকেই কথা বলে রেখেছিল, তাই সেখানে যাওয়া মাত্র মালিক তাকে কাজে রেখে দেয়। মালিকটি খুব চুপচাপ এবং গম্ভীর ধরনের ছিল। সে ওয়ার্কারদের সঙ্গে একেবারেই কথা বলতে না বললেই চলে। রঞ্জনা প্রতিদিন ফ্যাক্টরিতে কাজে আসতো এবং কাজ সেরে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতো। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। মাইনের দিনে সমস্ত ওয়ার্কারকে মাইনে দেওয়া হয়। রঞ্জনা মাইনের লাইনে দাঁড়িয়ে থেকে থেকে ভাবে, এই ফ্যাক্টরিতে কত সুন্দর সুন্দর কম্বল তৈরি হয়। আমি যদি মালিককে বলে একটা কম্বল কিনে নিই তাহলে উনি নিশ্চয়ই আমাকে একটু কম দামেই দেবেন। যদি মাইনে থেকে না কুলোই তাহলে পরের মাসে মাইনে থেকে কেটে নিতে বলবো। এরপর যখন রঞ্জনার মাইনে নেওয়ার পালা আসে তখন সে ভয়ে ভয়ে মালিকের কাছে গিয়ে বলে, মালিক, আমি এ মাসে মাইনে নেব না। আপনি যদি আমার মাইনের টাকায় আমাকে একটা কম্বল দেন তাহলে আমি খুবই উপকৃত হব। আসলে আমার ছোট মেয়ে, অসুস্থ স্বামী আর বয়স্ক শাশুড়ি সবাই রয়েছে। ওরা শীতে খুব কষ্ট পায়। কম্বলটা আমার খুব দরকার। আপনি বাকি টাকাটা পরের মাসে মাইনে থেকে কেটে নেবেন। রঞ্জনার কথা শুনে মালিক দীপক বাবু নরম গলায় বলেন, দেখো, এটা তোমার পারিশ্রমিক। তুমি সারা মাসের পরিশ্রম করেছো, তার টাকা না নিলে তুমি সংসার চালাবে কি করে? আর এই টাকাটা তুমি রাখো, একটা কম্বল তুমি নিয়ে যেও। আর আমি প্রতি বছরই আমাদের ওয়ার্কারদের একটা করে কম্বল দিয়ে থাকি, যদিও পুজোর সময় দিয়ে থাকি। তাই তোমার যখন এখন দরকার তুমি এখন একটা নিয়ে যেতে পারো। দীপক বাবুর কথা শুনে রঞ্জনার চোখে জল চলে আসে। সে দীপক বাবুকে ধন্যবাদ দিয়ে কম্বল ও মাইনে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে সবাইকে নতুন কম্বল দিয়ে বলে, এই দেখো, আজকে আমি ফ্যাক্টরি থেকে কম্বল পেয়েছি আর সঙ্গে পুরো মাসের মাইনেও। এবার থেকে আর আমাদের এত কষ্ট হবে না। এখানে মাইনেটাও খুব ভালো। আমাদের সারা মাসের খরচটা আরামে কেটে যাবে। এই কথা শুনে সবাই খুব আনন্দিত হয়। সেদিনকার পর থেকে তারা সেই মোটা কম্বলে আরাম করে ঘুমায় এবং তাদের পরিবারের কষ্ট অনেকটাই কমে যায়। বিধানবাবুর স্ত্রী কমলা দেবী তার প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় হাসপাতালে মারা যান। এমন সময় ডাক্তারবাবু এসে বিধানবাবুকে বলেন, দেখুন বিনোদবাবু, আপনার মেয়েকে আমরা কোনো রকমে বাঁচাতে পেরেছি, আপনার স্ত্রীকে কোনোভাবে বাঁচাতে পারলাম না। উই আর ভেরি স্যাড। কি আপনারা কি বলছেন? এই মেয়েকে বাঁচাতে গিয়ে আমার স্ত্রী মারা গেছে। আমি এই মেয়ের মুখ দেখতে চাই না। এর জন্যই আমি আমার স্ত্রীকে হারিয়েছি। এভাবে বলবেন না, আপনি তো একজন শিক্ষিত মানুষ। আপনারা যদি এভাবে বলেন তাহলে সমাজের অশিক্ষিত মানুষরা আপনাদের দেখে কি শিখবে? এই নিন, আপনার মেয়েকে নিয়ে বাড়ি যান। এই নিন, আপনার মেয়েকে বাড়িতে নিয়ে যান। এরপর বিধানবাবু তার মেয়ে মিতুকে নিয়ে বাড়ি ফিরে আসেন। মিতুর গায়ের রং চাপা ছিল, যদিও দেখতে শুনতে খুবই সুন্দরী ছিল, কিন্তু তবুও বিধানবাবু তাকে একেবারেই সহ্য করতে পারতেন না। তাই ছবি দেবী নামে আয়া মিতুকে মানুষ করতে থাকে। এই ঘটনার 2 মাস পরেই বিধানবাবু রজনী দেবীর সঙ্গে বিয়ে করেন এবং বিয়ের 1 বছরের মধ্যেই তার সুন্দর ফুটফুটে এবং ফর্সা একটি কন্যা সন্তান হয়, যাকে কোলে নিয়ে বিধানবাবু বলেন, সেই তো হলোই মেয়ে। যদিও ঈশ্বর মেয়ে দেয় তো এমন মেয়ে দেয়, কোথায় ভরসা সুন্দর পরীর মতো দেখতে হবে, তা না কালো কাকের মতো হয়েছে। তাদের পরিবারে নতুন মেয়ে আসায় তারা খুবই খুশি ছিলেন। একদিকে বিধানবাবু এবং রজনী দেবী তাদের মেয়ে বর্ষাকে খুবই আদর যত্নে মানুষ করতে থাকে। তাকে নতুন নতুন খেলনা কিনে দিতেন, নতুন জামা কাপড় জিনিসপত্র কোনো কিছুরই অভাব রাখেননি। অপরদিকে মিতু খুবই কষ্টসৃষ্টে মানুষ হতে থাকে। সে সবসময় তার মায়ের জন্য কান্নাকাটি করত। এভাবেই দিন কাটে এবং 2 মেয়ে বেশ বড় হয় এবং তাদের স্কুলে ভর্তি করার সময় হয়। এমন সময় রজনী দেবী বিধানবাবুকে বলেন, কই গো, শুনছো? মেয়ে তো 6 বছরের হয়ে গেল। ওকে কোন স্কুলে ভর্তি করবে কোনো ঠিক করেছো? আমি তো ভাবছি একে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করব। আজকাল ইংলিশ শেখাটা খুবই জরুরি, নাহলে সমাজে আমাদের স্ট্যাটাস মেনটেন হবে না যে। এমন সময় মিতু সেখানে আসে এবং বলে, বাবা, আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবে? আমিও বোনের সঙ্গে বাসে করে স্কুলে যাব। নতুন নতুন জামা পরবো, নতুন নতুন বই পড়বো, কত বন্ধু হবে। এই চুপ, একদম চুপ। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে? ওকে পাশের প্রাইমারি স্কুলে ভর্তি করে দাও। এমনিতেই ওর বুদ্ধিশুদ্ধি কম, পাশ করতে পারবে কি তার ঠিক নেই। ওর পেছনে অযথা পয়সা খরচ করে কোনো লাভ নেই। তুমি ঠিক বলেছো, ওকে একটা প্রাইমারি স্কুলেই ভর্তি করাতে হবে। তাছাড়া ওর পিছনে অত ফালতু খরচ করেও লাভটা কি হবে? আর বড় হয়ে কি এমন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে? মা বাবার এরকম কথা শুনেই মিতুর চোখে জল চলে আসে এবং সে চুপচাপ সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে 2 বোনকে স্কুলে ভর্তি করা হয়। বর্ষা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে এবং মিতু পাশের প্রাইমারি স্কুলে ভর্তি হয়।
এক শীতের সকালে বর্ষা বাড়িতে এসে তার বাবা মাকে বলে, মা, কালকে আমার জন্মদিন। আমার বার্থডের জন্য তোমরা কি প্ল্যান করেছো? আমার সব ফ্রেন্ডরা জানতে চাইছে। তুমি কি চাও মা? তুমি যা চাইবে আমরা তাই করব। তুমি যদি বলো বাড়িতে বার্থডে পার্টি করবে তাহলে তাই হবে। সব বন্ধুদেরকে ইনভাইট করে দাও তুমি। না মা, প্রতি বছর তো বাড়িতে পার্টি হয়। আমি চাই এই বছর আমরা বাইরে কোথাও ঘুরতে যাই। একটা পিকনিকের মতো হবে, সেখানে কেক কাটা হবে, খাওয়া দাওয়া হবে আর আনন্দ হই হুল্লোড় হবে। আমার সব বন্ধুরা আমাদের সঙ্গেই যাবে। মা, তুমি প্লিজ বাবাকে এরকম করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে বলো। আচ্ছা আচ্ছা মা, তাই হবে। তুমি তোমার বাবাকে বলবে। তোমার বাবা কি তোমার কোনো কথা ফেলেছে? দেখবে একবার শুনেই রাজি হয়ে যাবে। সেদিন সন্ধ্যাবেলায় বিধানবাবু অফিস থেকে বাড়ি ফিরে এলে বর্ষা তাকে পিকনিকের কথা বলে। সবকিছু শুনে বিধানবাবু তার মেয়েকে জড়িয়ে ধরে বলেন, আমার ছোট্ট সোনা বাবার যখন ইচ্ছে পিকনিকে জন্মদিন পালন করবে, কোন তাই হোক। তুমি কালকে স্কুলে গিয়ে তোমার বন্ধুদের সব ইনভাইট করে দিও, কেমন? আর আমি সন্ধ্যার সময় এসে তোমাকে মার্কেটিং এ নিয়ে যাব নতুন ড্রেস কিনে দেওয়ার জন্য। বাবা, আমিও পিকনিকে যাব, আমাকেও নতুন ড্রেস কিনে দাও না। নতুন ড্রেস নিয়ে কি হবে? তোর কি জন্মদিন নাকি? তোর জন্মদিনে যে ড্রেসটা কিনে দিয়েছিলাম ওটা পরেই চলে যাবি। ওই ফ্রকটা তো রং চটে কেমন হয়ে গেছে বাবা, ওকে পরে বাইরে যাওয়া যাবে না। না, যা আছে তাই পরেই যাবি। যা এখন ভিতরে যা, মাথা খারাপ করিস না। না না না, তোমার জন্য সিন্ড্রেলা ড্রেস আনা হবে। শুধু বোনের হিংসা। যখনই দেখবে বাবা বোনকে একটু আদর করছে অমনি ওনাকে এসে সেখানে ফোড়ন কাটতে হবে। কেন রে, তোর মনে এত হিংসে কেন আমার মেয়েকে নিয়ে? এই কথা শুনে মিতু কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে আসে। তাকে এভাবে কাঁদতে দেখে ছবি দেবী বলে, কি হলো মা, তুমি এভাবে কাঁদছো কেন? তুমি জানো না তুমি এভাবে কাঁদলে তোমার মা কষ্ট পায়? ছবি মাসি, মা আমাকে এভাবে একা ছেড়ে কেন চলে গেল? বাবা, নতুন মা, বোন কেউ আমাকে পছন্দ করে না। তুমি জানো তো ওরা সবাই পিকনিকে যাবে আর বোনকে নতুন ড্রেস কিনে দেবে বলেছে। বাবাকে আমি জামা কিনে দিতে বললাম, তাই আমাকে কত কথা শুনিয়ে দিল আর বকলো। ওদের কথায় মন খারাপ করতে নেই মা, তুমি তো খুবই বুদ্ধিমতী। আর তোমার মায়ের মতো তোমাকেও দেখতে সুন্দর। তোমার কত বন্ধু আছে বলো তো? স্কুলের দিদিমণিরা তোমাকে কত ভালোবাসে, আমি তোমাকে কত ভালোবাসি। তাহলে তুমি শুধু শুধু কাঁদছো কেন? কিন্তু আমারও তো বোনের মতো সুন্দর জামা পরতে ইচ্ছে হয় বলো। বাবা বোনকে প্রতি বছরের জন্মদিনে পরীদের মতো ড্রেস কিনে দেয়, আর আমাকে দেখো এই রকম রং বেরঙের কেমন একটা জামা কিনে দেয়। আমার এগুলো পরতে একেবারে ভালো লাগে না মাসি। আমার বোনের মতো সাদা পরীর জামা পরতে ভালো লাগে। তুমি চিন্তা করো না মা, আমি তোমার জন্য ওরকম একটা সাদা ড্রেসের ব্যবস্থা করব, কেমন? এখন তুমি কান্না বন্ধ করো, লক্ষ্মী মা আমার। দেখো তোমার বন্ধুরা তোমাকে ডাকছে, যাও তৈরি হয়ে স্কুলের জন্য চলে যাও। এরপর মিতু তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে স্কুলে চলে যায়। কিছুদিন পর বর্ষার জন্মদিন আসে। সেদিন সকাল থেকে সবাই তৈরি হয়ে বেড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এদিকে ছবি দেবী কোথাও থেকে একটা সাদা কাপড় জোগাড় করে আর সেগুলোকে জুড়ে জুড়ে মিতুর জন্য একটা ড্রেস বানায়। সেই ড্রেসটা পরে মিতুকে খুব সুন্দর লাগছিল। ততক্ষণে সবাই চলে গেছে, তার জন্য কেউই অপেক্ষা করেনি। ঘরে ফিরে এসে কাঁদতে কাঁদতে ছবি দেবীকে সে বলে, ছবি মাসি, দেখো না, বাবা মা বোন সবাই আমাকে ফেলে চলে গেছে, আমাকে কেউ নিয়ে যায়নি। এই বলে মিতু খুবই কান্নাকাটি শুরু করে। এরপর ছবি দেবী তাকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং তার কয়েকজন ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে তারা ফিস্ট করে। এতে সবাই বাচ্চারা খুবই আনন্দ পায়। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে মিতু এবং বর্ষা বড় হয়ে যায়। মিতু ঘরের কাজে খুবই পারদর্শী ছিল। সুন্দর সুন্দর রান্না বান্না, ঘর গোছানো সব কাজই সে খুব ভালোই পারত। অন্যদিকে বর্ষা তার বাবা মার আদর পেয়ে অহংকারী এবং কুঁড়ে হয়ে উঠেছিল। বর্ষার বিয়ের জন্য নানা জায়গা থেকে সম্বন্ধ আসতে শুরু করে। এমনই একদিন সন্ধ্যাবেলা বিধানবাবু রজনী দেবীকে বলেন, শুনছো, কালকে শহর থেকে আমার বন্ধু অনিমেষ তার ছেলে মৃদুলের সঙ্গে বর্ষাকে দেখতে আসছে। ভালো করে রান্না বান্না করো, ঘর দোরগুলো ভালো করে সুন্দর করে সাজিয়ে রেখো। আমি চাই ওরা এক দেখাতেই যেন আমার মেয়েকে একবারে পছন্দ করে নেয়। আমাদের মেয়ে তো দেখতে শুনতে খুবই সুন্দর, ওরা মেয়ে দেখলেই পছন্দ করে নেবে। আর রান্না বান্না মিতু সামলে নেবে। কিরে মিতু, সবকিছু ঠিকঠাক রান্না করতে পারবি তো? হ্যাঁ মা, বোনের দেখাশোনা বলে কথা। আপনি বলুন কি কি রান্না করতে হবে, আমি সবকিছু রান্না করে রাখবো। দেখিস কোনো ভুল ত্রুটি যেন না হয়। আর যদি কিছু গন্ডগোল হয় তখন তার শাস্তি তোকে পেতে হবে, এ কথাটা মনে রাখিস। আর শোন, সব লোকজনের সামনে আমাকে মা বলে ডাকবি না, একদম ম্যাডাম বলবি। আর মা, এই স্টুপিডটাকে বারণ করবে, আমাকে সবসময় বোন বোন না করে। আমার খুব রাগ ধরে জানো।
ও কি আমার বোন নাকি? ওরকম কালো মেয়েকে আমি আমার বোন বলে মনে করি না। এটা তো ঠিকই কথা, কালকে লোকজনের সামনে একেবারে ওকে বোন বলে ডাকবি না, দিদিমণি বলবি, বুঝেছিস? ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে দিদিমণি। যা যা, এবার গিয়ে রান্নাবান্নার প্রস্তুতিটা দেখে নে, কি কি লাগবে বাজারে সব লিস্ট করে নিয়ে আসবি কিন্তু। আমি তো দিদিমণিকে নিয়ে পার্লারে যাব। পরের দিন যথাসময়ে ছেলেপক্ষরা বর্ষাকে দেখতে আসে। তাদের সঙ্গে সুজয় নামক এক চাকরও থাকে। বর্ষাকে দেখে তাদের সকলেরই খুব পছন্দ হয়। এমনই সময় মৃদুল বলে, বর্ষা দেবী, আপনি রান্না বান্না পারেন তো? না আসলে মানে আমি কখনো রান্না বান্না করিনি। সে কি, আপনি যদি রান্না বান্না না পারেন তাহলে আমরা বিয়ের পর কি খাবো? তারা যখন এভাবেই কথা বলছিল সেই সময় মিতু খাবার নিয়ে ঘরের ভেতরে ঢোকে এবং বলে, এই নিন গরম গরম কচুরি, আপনারা সবাই খেয়ে নিন, না হলে ঠান্ডা হয়ে যাবে। মিতুকে দেখে মৃদুলের মা স্বপ্না দেবী বলেন, এই মেয়েটা কে? এর সঙ্গে তো আমাদের আলাপ করালেন না। ও আসলে আমাদের বাড়ির কাজের মেয়ে, রান্না বান্না সব ওই করে। মিতুর হাতের রান্না খেয়ে সবার খুবই ভালো লাগে। তখন স্বপ্না দেবী রজনী দেবীকে বলেন, আমাদের কাছে আপনাদের জন্য একটা প্রস্তাব আছে। সুজয় আমাদের বাড়ির ছেলের মতোই। আমরা চাই আপনারা আপনাদের এই কাজের মেয়ে মিতুর সঙ্গে সুজয়ের বিয়েটা দিয়ে দেন, তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাবে, আর আমাদের রান্না বান্না করার লোকও পাওয়া যাবে, আর ওর বিয়েটাও হয়ে যাবে। তা এতে কি আপনাদের মতামত আছে? স্বপ্না দেবীর প্রস্তাবে সবাই রাজি হয়ে যায় এবং পরের মাসে একই দিনে বিয়ের দিন ঠিক হয়ে যায়। বিয়ের জন্য বিধানবাবু বর্ষাকে একটি দামি ব্রাইডের লেহেঙ্গা কিনে দেন। সেটি দেখতে খুবই সুন্দর ছিল এবং আকর্ষণীয় ছিল। এমন সময় মিতু এসে তার বাবাকে বলে, বাবা আমাকে একটা ব্রাইডাল লেহেঙ্গা কিনে দাও না, আমার বিয়েতে সুন্দর লেহেঙ্গা পরার খুব শখ। বারে মেয়ে, তুই এই লেহেঙ্গার দাম জানিস? যা জামা কাপড় আছে তাই করেই বিয়ে হবে তোর, তোর আবার কিসের শখ রে? মিতু বারবার তার বাবার কাছে আবদার করতে থাকে, কিন্তু কেউই তার আবদার শোনে না। তখন সে ঘরে যায় এবং তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে এবং বলে, মা তুমি আমাকে তোমার সঙ্গে কেন নিয়ে গেলে না বলো? আমার জীবনে কি কোনো শখ বলে কিছুই নেই? এক তো এরা আমার মতামত না জেনেই আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, তারপরে বিয়েতে কোনো শখ সাধ কিছুই পূরণ করতে দিচ্ছে না। এভাবে তো ভিখারিদেরও বিয়ে হয় না বলো? এভাবেই কাঁদতে কাঁদতে মিতু শুয়ে পড়ে। সে ঘুম থেকে উঠে দেখে তার পাশে ছবি মাসি বসে রয়েছে এবং তার হাতে একটি বাক্স। সে বাক্সটি দেখে ছবি মাসিকে জিজ্ঞাসা করে, এই বাক্সে কি আছে মাসি? এতে তোর বিয়ের লেহেঙ্গা আছে মা, এটা তোর মায়ের বিয়ের লেহেঙ্গা। সে যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিল তখন এটা পরেই এসেছিল, আর তার ইচ্ছে ছিল তার মেয়েও যেন বিয়েতে এই লেহেঙ্গাটাই পরে দেখ, এতে তোকে খুব সুন্দর লাগবে। এরপর মিতু সেই লেহেঙ্গাটা পরে এবং তাকে দেখতে অপরূপ সুন্দর লাগে। লেহেঙ্গা গহনা সবকিছু পরার পর তার রূপই পাল্টে যায় এবং সবাই তাকেই দেখতে থাকে। এরপর মিতু বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হয়। সেখানে সমস্ত লোকজন বর্ষাকে ছেড়ে মিতুরই প্রশংসা করতে থাকে এবং লোকজনের মুখে শোনা যায় যে মিতু আসলে বিধানবাবুরই মেয়ে। এসব শুনে মৃদুল তার মাকে বলে, মা, এরা তো দেখছি আমাদেরকে ঠকিয়েছে, এটা তো ওদের নিজেদেরই মেয়ে। দেখো দেখো, বর্ষার থেকে কি সুন্দর দেখাচ্ছে। আমি বর্ষাকে বিয়ে করবো না, আমি মৃদুলাকে বিয়ে করব। তুমি কি বলছো বাবা? তোমার সঙ্গে বর্ষার বিয়ে ঠিক করেছি, এখন তুমি এভাবে বললে কি করে চলবে? এমন করো না বাবা, সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। কিন্তু আমরা আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে পারবো না, আপনারা মিথ্যে কথা বলে এই সম্বন্ধ করেছেন। এমন সময় মিতু সেখানে আসে এবং বলে, না আমি কখনোই মৃদুল বাবুকে বিয়ে করব না, যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে আমি তাকেই বিয়ে করব। এই বলে মিতু সুজয়ের হাত ধরে সেখান থেকে চলে যায় এবং তারা একটি মন্দিরে গিয়ে সাধারণভাবে বিয়ে সম্পন্ন করে। বিয়ের পর সুজয় আর মৃদুল আর বাড়িতে কাজ করে না, সে একটি অন্য কোম্পানিতে চাকরি নেয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। এদিকে বর্ষার সঙ্গে মৃদুলের বিয়েটাও ভেঙে যায় এবং বিয়ের সঙ্গে সঙ্গে বর্ষার দামি লেহেঙ্গা পরার স্বপ্নটাও ভেঙে চুরমার হয়ে যায়।